I have great pleasure in welcoming Her Excellency Sheikh Hasina. কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি, আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার, ইলেক্টেড প্রাইম মিনিস্টার। শেখ হাসিনা বলছেন যে তিনি পদত্যাগ করে আসেননি যথাযথভাবে কিছু। What nonsense is this? এইভাবে কি দেশ চলে? আপনি একটা এনজিও সরকার চিটাগং ডিভিশনের সরকার বানায় বসলেন, দেশ তো এইভাবে চলবে না। যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে, তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে, কিন্তু যিনি আমাদের জাতির পিতা। রাজনৈতিক অঙ্গনে একটা আলোচনা, শেখ হাসিনা কি সত্যি পদত্যাগ করেছিলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এখন এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত বন্ধুগণ, শেখ হাসিনার একটি বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম রীতিমতো তোলপাড়। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, শেখ হাসিনা ভারতে পালিয়ে রয়েছে, শেখ হাসিনা পদত্যাগ করেছে জনগণের বা ছাত্র জনতার রেশনারের চাপে পড়ে। শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে বিদেশের মাটিতে বসে এখন ফোন কলে বার্তা দিচ্ছে তিনি পদত্যাগ করেননি, তিনি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে আগামী 7 দিনের মধ্যে যদি শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দেওয়া হয় তাহলে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী ঘোষণা করবে জাতিসংঘ। প্রদর্শক শ্রোতা মণ্ডলী, এই সমস্ত বিষয় তো আছেই। এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন একটি বক্তব্য ব্যাপক পরিমাণে ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে জাতিসংঘে বক্তব্য রেখেছে শেখ হাসিনা। আসলেই কি এই বক্তব্যটি বা এই ভিডিওটি সত্য? আমরা সেটা দেখব, তারপরে কথা বলবো সত্যিকার অর্থে কি জাতিসংঘে অগ্নিঝরা বক্তব্য দিয়েছে শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পরে, পদত্যাগ করার পরে। চলুন কথা না বাড়িয়ে দেখে আসি শেখ হাসিনার বক্তব্যটি, তারপরে কথা বলি। যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে, তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে, কিন্তু যিনি আমাদের জাতির পিতা, যে আইন আছে সেখানে হাত দেবে এত সাহস কোত্থেকে পেল? জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে, এত সাহস কোথা থেকে পাই আমি জিজ্ঞাসা করি। আমি জানি না আমাদের হাই কমিশনার এখন কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন, সেটাও বড় প্রশ্ন। আর আমি আমার প্রবাসী যারা বাঙালি, না আমার প্রবাসী বাঙালিদেরও আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না, তাদের দেখেন না। যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে, তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে। জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, তো তারিখ যেহেতু দূরের কথা, ওর বাপ তো চেষ্টা করেছিল এই নাম মুছতে, ওর বাপও চেষ্টা করেছে, মাও চেষ্টা করেছে। তারা কি পেয়েছে নাম মুছতে? পারে নাই। ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না। আর জাতির পিতা তার 7 মাসে ভাষণে বলে গেছে যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, পারে নাই দাবায় রাখতে। তা আজকে এত বড় দুঃসাহস হয়ে যায়। হ্যাঁ, আমি প্রধানমন্ত্রী এসে আমারটা যা করুক, ওটা আপনি কিছু মনে করি না। তারিখ যে ভুলে যাচ্ছে, যে তার মা দুর্নীতি করে জেলে গেছে। What nonsense is this? এইভাবে কি দেশ চলে? আপনি একটা এনজিও সরকার চিটাগং ডিভিশনের সরকার বানায় বসলেন, দেশ তো এইভাবে চলবে না। আপনাকে দেশ চালাতে হলে আপনাকে বুঝে শুনে চালাতে হবে। যে সরকার চলছে কেউ বলতে পারবে যে সরকার চলছে? ওদের মাথায় কি আছে? আপনি 6টা কমিশন করেছেন, তো আপনি যে কমিশনগুলি বানাচ্ছেন কিভাবে বানাচ্ছেন? ধরেন আমার স্বাধীন মালিক তো পড়তে পারে না, ওর চোখের সাংঘাতিক অসুবিধা, ইজ ইনক্যাপাসিটেটেড, তাকে এইভাবে করতে হবে। এইভাবে আপনারা যে লিখিতভাবে যে জিনিসগুলি প্রস্তাবনা দেবেন সেটা পড়তেও পারবে না ঠিক করে। হি ক্যানট রিড, কাউকে পড়ে শোনাতে হবে ওকে। আপনি মজুমদারকে দিয়েছেন ইলেকশন, আপনি জানেন মজুমদারের রেপুটেশনটা কি, সেটা আমি হয়তো এখন বললাম না, কিন্তু সে যেসব কথা বলছে যে রাজনীতি কনসেনসাস করে
ইলেকশন কমিশন হবে। এই দেশে কোনো কনসেনসাস কি হবে? নামের উপরে কনসেনসাস করতে পারবেন আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে? কি হচ্ছে? সরকারিভাবে চলতে পারে না, কোনোভাবে চলতে পারে না। এই সরকার ইজ নট ফাংশনিং। আমলারা ঘুষাঘুষি করে, আমলারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মিনিস্ট্রির থেকে যে স্ট্রং রুম আছে সেখান থেকে ফাইলস নিয়ে গেছে। আজকে সেকশন অফিসার 2 দিন পর কি ওই ডেপুটি সেক্রেটারি, তারপর জয়েন্ট সেক্রেটারি নিজের এই প্রমোশন দিয়ে চলছে। পারবেন না। যেভাবে দেশ চলছে, আপনি এই সংবিধানের উপরে আপনি শপথ নিয়েছেন সংবিধান ডিফেন্ড করবেন। আপনার সাথের খ কি হবে, সাথের খ কি হবে, এগুলি কি হবে? আপনাকে শপথ নেওয়া উচিত ছিল একটি রেভলিউশনের উপরে, বিপ্লবের উপরে। কিভাবে নিতেন? আপনাকে একটি প্রোক্লেমেশন বানানো উচিত ছিল, এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল, এবং ওই রেভলিউশনারি প্রোক্লেমেশনে আপনি সংবিধানে ওত দিতেন, ওইখানে ওত আপনার দেওয়া হতো, সেভাবে আপনাকে নেওয়া উচিত ছিল। তারপরেও আমাদের উচিত হবে এই সরকারকে, দেখেন আমাদেরকে চিফ অ্যাডভাইজারকে সমর্থন করতে হবে বিকজ অফ হিজ ব্র্যান্ড। যদি আমরা সেটা না করি, ওনার নাম যদি অ্যানাউন্স না করতো 6 তারিখে, তাহলে কিন্তু এই দেশে প্যারাট্রুপার্স নামতো, এখানে ফেরি ব্রিজ ক্রস করে ইন্ডিয়ান ট্রুপসরা মিরসরাইতে ঢুকে যেত। আপনি 10 কিলোমিটার ওদেরকে দিয়েছেন, 6টা জায়গা দিয়ে দেবেন, 6 জায়গায় তারা বসে কাজ শুরু করবে। 1 তারিখে কেন শুরু করবে? 2-3 মাস কেন লাগবে কমিশনকে কাজ করতে? আর আপনি ওভারল্যাপিং কমিশন দিয়েছেন। একটা দিয়েছেন জুডিশিয়ারির জন্য, একটা দিয়েছেন সংবিধানের জন্য, একটা দিয়েছেন ইলেকশনের জন্য। কি ইলেকশন অথবা জুডিশিয়ারি এটা কি সংবিধানের বাইরে? এগুলো তো সব সংবিধানের ভিতরেই থাকতে হবে। আপনি ওদেরকে মেম্বার করে দিতেন, ওদেরকে আপনি কাদেরকে কি শিক্ষা কমিশন নাই? আচ্ছা ঠিক আছে। শেখ হাসিনার একটা অবাক করা পদত্যাগপত্র, এটি আজকে ভাইরাল হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ছড়িয়ে পড়েছে। এই পদত্যাগপত্রটা আমি পড়েছি, পড়ে আমার কাছে মনে হয়েছে যে এটি একটা যথার্থ পদত্যাগপত্র, এমনটাই হওয়া উচিত। যদিও শেখ হাসিনা বলছেন যে তিনি পদত্যাগ করে আসেননি, যথাযথভাবে কিছুটা তিনি একটু অস্পষ্টতা রেখেছেন, বলছেন যে যেভাবে পদত্যাগ করার কথা সেভাবে তিনি পদত্যাগ করেননি। তারপরেই কিন্তু এটি বেশ জোরে সোরে চাউর হয়। কোথায় সেই শেখ হাসিনা পদত্যাগপত্র? কেউ তো দেখাতে পারছে না। তারপরেই তার 2 দিন পরেই এখন এই পদত্যাগপত্র মানুষের হাতে হাতে ঘুরছে বা সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। অনেকেই দেখেছে, কেউ এই পদত্যাগপত্র বিশ্বাস করছে, আবার কেউ বিশ্বাস করছে না। যাই হোক, ইন্টারেস্টিং কথা হলো যে তিনি যে কথাগুলি বলেছেন এইভাবেই যদি সত্যি হতো তাহলে খুব ভালো হতো। দেখেন তিনি লিখছেন কি, আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে 300-র বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি। এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এই দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। এই যে সম্পূর্ণ দায় স্বীকার করছি, এটা একটা চমৎকার কথা তিনি লিখেছেন। গত 15 বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করেছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। এটাও খুব চরম সত্যি। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তিপূর্ণ প্রতিষ্ঠিত হবে। আলহামদুলিল্লাহ। শুনলেন দাদা বাবুদের কথা, আর শুনলেন কাকুর কথা। এখন বলে কি সীমান্তের ওপারেই আছি, চট করে নাকি ঢুকে যাবেন। আরে বিগত 15-16 বছরে বিএনপির নেতা কর্মীরা তাদের পুরনো জুতো স্যান্ডেল একটাও ফেলে দেয়নি। আমরা বহুবার বলেছিলাম, এই মঞ্চে দাঁড়িয়ে পার্টি অফিসের সামনে
বাংলাদেশের বিভিন্ন মাঠে ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বলেছিলাম, শেখ হাসিনাকে আমাদের কথা শোনেন, কেয়ারটেকার দেন, দেশে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছিলেন, আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান বারবার বলেছিলেন, আমাদের কথা শুনলেন না। শুনলেন দাদা বাবুদের কথা, আর শুনলেন কাকুর কথা। আমাদের কথা যদি সেদিন শুনতেন, জনগণের এত ক্ষোভও আপনার বিরুদ্ধে হতো না, আর এইভাবে পালিয়ে যেতে হতো না। এখন বলে কি সীমান্তের ওপারেই আছি। চট করে নাকি ঢুকে যাবেন? আরে আসেন না, আমাদের স্লোগান তো আছেই, আমার ভাই কবরে, খুনি কেন, ভিতরে আসুন, ভিতরে আসুন। আরে বিগত 15-16 বছরে বিএনপির নেতা কর্মীরা তাদের পুরনো জুতো স্যান্ডেল একটাও ফেলে দেয়নি, সব আমরা রেখে দিয়েছি একজনকে উপহার দেওয়ার জন্যে। আসেন আসেন ভাইরা আমার। কাকু কি বলেছিলেন? কাকু চেনেন তো? কাকু বলেছিলেন, মুজিবের মেয়ে শেখ হাসিনা পালাতে জানে না, বলেছিলেন না? এখন কাকু কোথায়? কাকু তো দুয়ার টুয়ায়া হাইতন না, তাই না? কাকু দুয়ার টুয়ায়া হাইতন না। আর আমরা কি দেখলাম? শেখ হাসিনা, আহারে সে কি দৌড়! এই দৌড়টা যদি অলিম্পিকে দিতেন তাহলেও তো একটা মেডেল আসতো। ভাইরা আমার, দলের সমস্ত নেতাকর্মীদের ফেলে চাচা আপন জান বাঁচা, নিজে বাঁচলে বাপের নাম বলতে বলতে পালিয়ে গেলেন। এখন তো দরবেশ বাবুরা দাড়ি কেটেও রক্ষা পাচ্ছে না। আওয়ামী লীগের নেতা কর্মীদের বলি, যে দলের নেত্রী কর্মীদের ফেলে পালিয়ে যায় সেই দল কইরেন না ভাই, আর কইরেন না। সব স্বৈরাচারী শাসকদের মধ্যে কিছু সাদৃশ্য লক্ষ্য করা যায়। সাদৃশ্য মানে কিছু মিল লক্ষ্য করা যায়। সেই মিলগুলোর একটি হচ্ছে টাকা, আর একটি হচ্ছে অবৈধ অস্ত্র। বৈধ অস্ত্র তো থাকেই, এর বাইরে অবৈধ অস্ত্রের একটা ব্যবহার লক্ষ্য করা যায়। শেখ হাসিনা সরকার বা শেখ হাসিনা নিজে, শেখ হাসিনাকে যারা চেনেন তারা জানবেন, তিনি যখন বিরোধী দলে, তিনি যখন সরকারে, সবসময়ই তিনি চাঁদার যে টাকা, ব্যবসায়ীদের থেকে শুরু করে সবার কাছ থেকে চাঁদার যে টাকা নেন, সেই টাকা তিনি নিজে হ্যান্ডেল করতে, নিজে হাতে নিতে পছন্দ করেন। ওই খাটের নিচে বস্তা ভরে টাকা রাখা মানুষ শেখ হাসিনা। 15 বছর ধরে ক্ষমতায় থাকার পরেও তার এই অভ্যাসের কোনো পরিবর্তন হয়নি। সেটা দেখা গেল ক্ষমতা থেকে যাবার, অর্থাৎ পালানোর একদিন আগে যখন তিনি সামরিক বাহিনী প্রধানদের সঙ্গে বসেছিলেন, পুলিশের প্রধানের সঙ্গে মিটিং করেছিলেন, তখনও দেখা গেছে যখন তার সব কুল বন্ধ হয়ে যাচ্ছে, তখন তিনি নির্ভর করছিলেন অর্থের উপরে, টাকার উপরে। বলা হচ্ছে যে কোটি কোটি টাকা তিনি সেই দিন ছড়িয়েছেন। ঠিক কত টাকা সুনির্দিষ্ট হিসাব না পাওয়া গেলেও কেউ বলছেন 5 কোটি, কেউ বলছেন 25 কোটি। এই টাকাটা তিনি বিভিন্ন বাহিনীকে দিয়েছেন। তার যে বাহিনীতে তার যে অনুগত পুলিশ অফিসার বা
অন্যান্যরা ছিলেন, গোয়েন্দা সংস্থার যারা ছিলেন তাদেরকে তিনি দিয়েছিলেন এই কারণে যে আন্দোলন যারা করছেন তারা সহ সবাইকে টাকা দিয়ে কিনতে। ঠিক একই কাজ করেছিল এইচ.এম. এরশাদ। 90 সালে তার যখন পতন হয়, পতনের আগে সে এই দুটি কাজ করেছিল। একটি কাজ করেছিল, সে প্রচুর টাকা বিলি করেছিল। সে তার রাজনীতিবিদদের মাধ্যমে এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে ছাত্র নেতাদের কিনে নেয়ার জন্য, সেই সময় তো সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে তার পতন ত্বরান্বিত করেছিল, তখন সে ছাত্র নেতাদের টাকা দিয়ে কেনার ব্যবস্থা করেছিলেন। অনেককে টাকা দিয়েছিলেন বলেও বলা হয়, সেখানেও কোটি কোটি টাকার ব্যাপার ছিল। এরশাদ আরেকটি কাজ করেছিলেন, সেই সময়ের দুর্ধর্ষ ক্যাডার অভিদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছিলেন, জেল থেকে ছেড়ে তাদেরকে অস্ত্র দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন। সেই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র যাদের মনে আছে, অপরাজয় বাংলার দিকটাতে ছিল সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, আর মহসিন হল, সূর্য সেন হলের ওই দিকটাতে ছিল অভিদের বাহিনী। শত শত ক্যাডারের হাতে, মাস্তানের হাতে সেদিন অস্ত্র ছিল, প্রকাশ্যে সবাই দেখেছিল। এবং ছাত্রদলের ক্যাডার থেকে শুরু করে অভির সঙ্গে যারা ছিল, ঠিক ছাত্রদল নয়, অভির সঙ্গে যারা ছিল তাদের সেই ক্যাডারদের হাতে অস্ত্র দেখা গিয়েছিল। অভি যেহেতু ছাত্রদল করতো, সেই হিসাবে ছাত্রদলের কিছু সংখ্যক তার সঙ্গে ছিল, কিন্তু ছাত্রদলের মূল অংশটা ছাত্র সংগ্রাম পরিষদে ছিল। ডাকসুতে তখন ছাত্রদল ছিল, আমান ভিপি, খায়রুল কবির খোকন তখন সাধারণ সম্পাদক। ছাত্রলীগের নেতা ছিলেন হাবিবুর রহমান হাবিব, এখন যিনি বিএনপি করেন। তো সেই সময়ে একদিকে অস্ত্র আর একদিকে অর্থ দিয়ে পুরো আন্দোলনটিকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল একেবারে শেষ সময়ে। শেখ হাসিনা যেটা করলেন, শেখ হাসিনাও ঠিক একইভাবে অর্থ বিলি করলেন। ঠিক কত কোটি টাকা সুনির্দিষ্ট করে সেটা হয়তো কখনোই জানা যাবে না, কিন্তু তিনি বিলি করেছিলেন। প্রথমত কথা, তিনি গোয়েন্দা সংস্থার মাধ্যমে, পুলিশের মাধ্যমে, তার অনুগত বাহিনীর যে সমস্ত সদস্যরা ছিলেন তাদের মাধ্যমে যত টাকা লাগে প্রচুর টাকা তিনি দিয়েছিলেন, যে কোনো উপায়ে হোক এই আন্দোলনটাতে যাতে ম্যানেজ করা যায়। আরেকটি কাজ করেছিলেন, সেটি হচ্ছে ঢাকা শহরে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের অনুগত বা তাদের ছত্রছায়ায় যত সন্ত্রাসী ছিল, সেই সব সন্ত্রাসীকে তিনি অস্ত্র দিয়ে মাঠে নামিয়েছিলেন। ঠিক এরশাদ যেভাবে অভিদেরকে অস্ত্র দিয়ে মাঠে নামিয়েছিল, ঠিক একইভাবে শেখ হাসিনা তার অনুগত সন্ত্রাসী মাস্তান বাহিনীকে অস্ত্র দিয়ে মাঠে নামিয়েছিলেন। সেটা সারা বাংলাদেশেই, চট্টগ্রামে, বগুড়ায়, ঢাকায়, সিলেটে, বহু সব জায়গাতে, এবং তার কিছু কিছু প্রমাণ এখন দেখা যাচ্ছে, পাওয়া যাচ্ছে। এবং এই শেষ সময়ে গণভবনে যখন টাকার খেলা চলছিল, তখন আবার তার অনুগত যারা ছিলেন তারাও এক ধরনের সুযোগ নিচ্ছিলেন। সেই টাকা তারা নিয়ে গেছেন গণভবন থেকে, কেউ 1 কোটি, কেউ 2 কোটি, কেউ 50 লাখ, কেউ 25 লাখ টাকা তারা নিয়ে গণভবন থেকে বের হয়েছেন। কিন্তু সেই টাকাটা যেভাবে খরচ করার দরকার ছিল বা যেভাবে খরচ করার কথা ছিল, তারা আবার সেইভাবে খরচ করেননি। টাকা, পুরো টাকাটাই মেরে দিয়েছেন। ওই যে চোরের উপরে বাটপারি, চাঁদাবাজির টাকা, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা হিসেবে যে টাকা নিয়েছেন, সেই টাকা তিনি পরবর্তীতে যাদের মাধ্যমে বন্টন করতে চেয়েছেন তারা মেরে দিয়েছেন। এই যে কোটি কোটি টাকা গণভবনে থাকলো, এটা ধারণা করা হয় এবং মোটামুটিভাবে নিশ্চিত, মানবজমিন কিছুটা নিউজটা করেছে যে এত টাকা গণভবনে আসলো কীভাবে। প্রথমত কথা, শেখ হাসিনা নিজে টাকা নিতে পছন্দ করতেন। দল চালানোর জন্য যে টাকা, সেই টাকাটা তিনি নিজে হাতে নিতে পছন্দ করতেন, 1 নাম্বার। 2 নাম্বার, আপনাদের খেয়াল থাকবে যখন আন্দোলন তুমুল অবস্থা চলছে, শেখ হাসিনা যখন গুলি করে মানুষ হত্যা করছে, তার পালিয়ে যাওয়ার অল্প কয়েকদিন আগে ব্যবসায়ীদের তিনি ডেকেছিলেন গণভবনে। ব্যবসায়ীরা তার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন, এবং সেই দিন বহু ব্যবসায়ী বস্তা ভরে ভরে টাকা নিয়ে গিয়ে শেখ হাসিনাকে দিয়েছিলেন। কেউ 1 কোটি, কেউ 2 কোটি, কেউ 50 লাখ, এরকম করে টাকা শেখ হাসিনাকে দিয়েছিলেন। ওই সমস্ত টাকা গণভবনে রাখা ছিল, এবং গণভবন থেকে শেখ হাসিনা বিদায় নেওয়ার আগে 3 তারিখ, 4 তারিখে এই টাকা সে বিলি করেছিল। বেশি অংশের টাকাটা সে বিলি করেছিল 4 তারিখে, এবং তারপরেও কিছু টাকা রয়ে গেছিল গণভবনে, এবং সেই টাকাটা
ওই গণভবনে যখন মানুষ ঢুকেছে তখন যে যার মতো করে পারে কিছু টাকা নিয়ে গেছে, কিছু টাকা ফেরত দিয়েছে। কে কি করেছে সেটার আর কোনো তথ্য প্রমাণ আর কোথাও পাওয়া যায় না, কোনো দিন পাওয়া যাবে কিনা জানি না। সামনে যত সময় যাচ্ছে শেখ হাসিনার অপকর্ম, শেখ হাসিনার ভয়ঙ্কর হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ বের হচ্ছে, সংবাদ জানা যাচ্ছে। সেই ভিডিও ফুটেজ এবং সংবাদ জানার অংশ হিসেবে এখন জানা যাচ্ছে যে সে কোটি কোটি টাকা বিলি করেছিল আন্দোলনকে কিনে নেয়ার জন্য, আন্দোলনের নেতাদের কিনে নেয়ার জন্য। গোয়েন্দা সংস্থার মাধ্যমে তিনি এই কাজটি করতে চেয়েছিলেন, ঠিক যে কাজটি করেছিল এরশাদ। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। এখন ব্যক্তিগত মতামত কমেন্ট করবেন। আপনারা কি বলতে চান, আপনাদের ওপিনিয়নটা কি? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আপনারা কি বলতে চান? জাতিসংঘে গিয়ে শেখ হাসিনা যে ভাষণ দিল, যে বক্তব্য দিল, শেখ মুজিবরের মূর্তি ভাঙা, শেখ মুজিবরের ভাস্কর্য ভেঙে গড়িয়ে দেওয়া, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু কঠিন হুঁশিয়ারি দিয়েছে শেখ হাসিনা। তো আপনারা ব্যক্তিগত ওপিনিয়ন জানাবেন। আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিও শেষ করার আগে বলতে চাই আপনাদেরকে, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনাদের কাছে সকলের আগে পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং একটা কথা বলে যাই, এই ভিডিওটি শেখ হাসিনার বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সময়ে ভাইরাল হচ্ছে, কিন্তু এটি নিউ ইয়র্কের একটি বক্তব্য, শেখ হাসিনার জাতিসংঘে দেওয়া বক্তব্য নয়, এটি অনেক আগের পুরনো একটি বক্তব্য।